শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সম্প্রতি দিনাজপুরের এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অমানবিক নির্যাতন সহ্য করেছে। 700 থেকে 800 রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, 60 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই অবস্থা আমরা পার হয়েছে, একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি সবার কাছে এই আবেদন জানাবো, আমরা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াই, সবাই মিলে আমরা একটি সুস্পষ্ট ও সুন্দর পথ নির্ধারণ করি, যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, এই বক্তব্যের সূত্র ধরে আজকে আমাদের আলোচনার বিষয় নতুন সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজন ঐক্য ও সহনশীলতা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে বিএনপির যে নেতা রয়েছেন, আপনাকে দিয়ে বরং শুরু করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ সুন্দর কথা বলেছেন, তবে কোন সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার কথা তিনি আসলে বলেছেন এবং কোন সংকীর্ণতাকে তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করেন আপনি? দেখেন, আমরা বারবার কিন্তু একটা কথা বলেছি যে বিএনপি এই যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা একটা ঐক্যের ডাক দিয়েছিলাম এবং বিএনপি আন্দোলনরত দলগুলিকে নিয়ে কিন্তু একটা জোটও করেছিলেন। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং যেই জায়গাগুলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যেখানে সংকট তৈরি করেছে সেগুলি রিপেয়ার করে মানুষের বাসযোগ্য একটা বাংলাদেশ তৈরি করা, এই ক্ষেত্রে আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম। কিন্তু আপনি 5 তারিখের পর যে পরিমাণ ইস্পাতদৃঢ় ঐক্য নিয়ে রাজনৈতিক দলগুলি এবং ছাত্র জনতা এই অসাধ্যকে সাধন করেছে আমি বলবো, কারণ যেই অত্যাচার, নির্যাতন, মানুষকে হত্যা, গুম, নির্যাতন, তার মাধ্যমে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন করা সত্যি কিন্তু কঠিন ব্যাপার। কারণ আমরা তো বিপ্লবী কোনো দল না যে আমরা অস্ত্রের পরিবর্তে অস্ত্র ব্যবহার করবো, সেটাই তো না। আমরা গণতান্ত্রিক একটি রাজনৈতিক শক্তি যেটা মানুষের সমর্থন নিয়ে আমরা বিজয় অর্জন করার সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম। আমরা শুকরিয়া আদায় করছি যে ইনশাল্লাহ গণমানুষের সেই ঐক্যের মাধ্যমে সেই শেখ হাসিনার বিদায় হয়েছে। কিন্তু এরপর কি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার, কিন্তু আমরা কি বলেছিলাম যে সরকারটি এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, আমরা চেয়েছিলাম আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ। কিন্তু আমরা দেখছি এখানে নানা উইন্ডো খোলা হচ্ছে। সংস্কার আমরা সবাই চাই, সংস্কারের পাশাপাশি আপনি দেখবেন যে এই আন্দোলনের মূল স্পিরিটটা কি ছিল, যেটা বৈষম্য দূর করা, এই তো। কিন্তু সেখানে কিন্তু আমরা নানা শর্ত এখন জুড়ে দিতে দেখছি বিভিন্ন শক্তির। তো এখানে আমার মনে হয় মহাসচিব সাহেব এটা বলার চেষ্টা করেছেন, এই নানা উইন্ডো ওপেন না করে আমাদের যে মূল টার্গেট যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই পথেই মানে আমাদের হাঁটা উচিত। যার কারণে উনি এই বক্তব্যটা দিয়েছেন যে আমরা মনে হয় যে এই জায়গাটা আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম সেখান থেকে আমরা কিছুটা হয়তো বিচ্যুত হয়ে যাই, অর্থাৎ দ্রুত নির্বাচন এবং আমরা এই যে সংস্কার যে দরকার, আমরা সংস্কারটাও আমরা একটা যুক্তি সময় করতে হবে। কারণ আমরা দীর্ঘ সময় যদি নিতে যান তাহলে যে স্পিরিটটা, যে মানুষের ধৈর্য, সহনশীলতা আছে, সেই জায়গা হচ্ছে চরমাটা ভাটা পড়তে পারে। ওই স্পিরিটটা নিয়ে একটু শুনে মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাচ্ছি। সকলে একসাথে হয়ে আমরা আসলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটি করেছি, তবে এখন তো সকলের আশা আকাঙ্ক্ষা এক নয়। যদি বলি যে জুলাই আগস্টের আশা আকাঙ্ক্ষা কি আসলে, বা কোন স্বপ্ন বাস্তবায়নে আসলে সর্বস্তরের মানুষ এক হয়ে আন্দোলনে নেমেছিলেন, কি বলবেন আপনি? স্বপ্নের মধ্যে একটু রকম ফের ছিল, একটা পর্যায়ে স্বপ্নটা এক জায়গায় এসেছে। রকম ফেরটা কেমন? শুরুটা হয়েছিল শুধু সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন, যেটাকে পরবর্তী নাম হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু নানান ঘটনায় আন্দোলনটা এমন পর্যায়ে আসলো, সবার জন্য কমন পড়ে যাওয়া যেটাকে বলে, যে সরকারের বিদায় করা। ঠিক ওই সময় ওই সরকারটির পক্ষ থেকে যত বলার চেষ্টা করা হয়েছে যে এই সরকার না থাকা মানে বাংলাদেশ না থাকা, এই সরকার না থাকা মানে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু দেখা গেল শুধু শিশুরা বা কিশোররা নয়, সাথে মা, সাথে বাবা, কৃষক, শ্রমিক,
এমনকি যারা রাস্তায় ভিক্ষা করে তারাও নেমে গেল একসাথে, অর্থাৎ কমন পড়ে গেল। তারা মনে করলো সরকারের আগে সরকার বিদায় হোক, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিদায় হোক, তারপরে দেখা যাবে কি হয়। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটা করছিল তারা কিন্তু করছিল সরকার পতন আন্দোলন। তাদের এই দফার সাথে সবার আন্দোলনটা কমন পড়ে গেল, এক হয়ে গেল। কিন্তু যেখানে গোলমালটা হয়ে গেল, 5 আগস্ট হয়েছে কিন্তু অনেকটাই বিপ্লবী ধাঁচে, অনেকটাই বিপ্লবী ধাঁচে। হয়তো অস্ত্র ছিল না, কিন্তু মানসিকভাবে মনোবলের দিক থেকে সবাই রাস্তায় নেমে আসলো, যেটা বাংলাদেশের ইতিহাসে নয় শুধু আশপাশেও, শুধু শ্রীলঙ্কায় একটু নগদ বা টাটকা উদাহরণ আছে যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাড়িতেও গিয়ে আক্রমণ করা। আমাদের এখানে যেটা হয়েছে গণভবনে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা রেকর্ড। তো এখানে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে যদিও ফ্রন্ট লাইনে শিক্ষার্থীরা ছিল, কিশোরও ছিল, ওখানে শিশু বয়সীও ছিল, তো এখানে একটা শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে শিশুরাও গণভবন চিনে গেছে, কিশোররাও গণভবন চিনে গেছে। শুধু গণভবন চেনেই নাই, ওখানে গিয়ে কি করতে হয়, ডুব দিতে হয়, সাঁতার দিতে হয়, ওই টেবিলে খেতে হয়, ওটাও শিখে গেছে। তো আমাদের মাথায় রাখা উচিত ছিল যে ভবিষ্যতে ওরা আর কি কি যেন চেনে, এই একটা মাত্রা যোগ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরবর্তীতে দেখা গেল যে স্বপ্নের মধ্যে এরকম ফের আছে। শিক্ষার্থী অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছে তাদের কারোই কিন্তু স্বপ্নের মধ্যে ছিল না যে একটা অন্তর্বর্তী সরকার আসবে, আসার পরে আমি ওখানে উপদেষ্টা হব, এরকম স্বপ্ন কারো ছিল না। অথবা এই সরকার গেলে নির্বাচনটা হয়ে যাবে, বা তারা শুধু একটা নির্বাচনের জন্যই জীবনটা দিয়েছে, স্বপ্নটা এরকমও ছিল না। স্বপ্নটা মোটা দাগে ছিল যে এই সরকারকে আগে বিদায় করো। তাহলে নৈতিকভাবে যেহেতু বিপ্লবী ধাঁচে হয়েছে, কাঙ্ক্ষিত ছিল অথবা বাস্তব ছিল যে একটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হলে আর স্বপ্ন কোনটা দুঃস্বপ্ন, কোনটা ঐক্য, আমরা এক আছি কি না, দুই হয়ে গেছি, এই প্রশ্নগুলো আসতো না। সরকারটা হয়েছে অনেকটা বোঝাপড়ার সরকার, না নির্বাচিত না অগণতান্ত্রিক, একটা মিলমিশ বোঝাপড়ার একটা রসায়ন, কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিতে এখন দেখা যাচ্ছে স্বপ্নের মধ্যে হেরফের ধরা পড়ছে। ছাত্ররা বলছে আমরা তো নির্বাচনের জন্য জীবন দেইনি, আবার বিএনপি বলছে যে তোমরা তো ওই সরকারের উপদেষ্টা হওয়ার জন্য জীবন দাও নেই। প্রত্যেকে কিন্তু যুক্তি আছে, কড়া কড়া যুক্তি, সবার যুক্তি কড়া। এখন আমরা কোথায় যাব আসলে, এটা এই যাওয়ার প্রশ্ন এখন আসছে। আকাঙ্ক্ষা স্বপ্ন যদি বলেন, বিএনপির স্বপ্ন যা, ছাত্রদের স্বপ্ন তা। গোলমাল বাজছে প্রকাশভঙ্গিতে, বাচনে, বচনে, এমনকি বডি ল্যাঙ্গুয়েজে, রাস্তাতেও তাদের পরস্পরের প্রতি যে সম্মানের জায়গাটা ছিল, স্নেহের জায়গাটা ছিল, ওই জায়গাটাতে ব্যাপক গলদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেখানে উছিলাটা ছিল ছাত্ররা, তো তারা যে আদরণীয় ছিল তারা ওই আদরের জায়গায় কিন্তু এখন আর নেই। সেটা গোপন কথা নয়, প্রকাশ্যে তারা নিজেরাও 2-3 ভাগ। সেটাকে আমাদের জন্য একটা বাধা, খুবই একটা বাজে সংকেত দিচ্ছে। কারণ আমরা এখানে উল্লেখ করতে হবে, নয়তো অসম্পূর্ণ থাকবে কথাটা। শ্রীলঙ্কায় যারা বিপ্লব করেছিল বা অভ্যুত্থান করেছিল তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফেরত গেছে, আমাদের ছাত্ররা এখনো দ্রুত তাদের নির্বাচনও হয়েছে। ঠিক এর আগে এখানে এই ধরনের উদাহরণ আছে কিন্তু তিউনিসিয়ায়। ওই ছাত্রদের মধ্যে কারো কারো ঠিকানা এখন পরলোকে, কারো কারো ঠিকানা এখনও কারাগারে, কারো কারো ঠিকানা ওরা দেশান্তরী। আমাদের সামনে কিন্তু এই 2টা উদাহরণ, একটা হচ্ছে আশা জাগানিয়া, আর একটা হচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদের এই ছাত্রদের পরিণতিটা কি হবে। একদিকে আওয়ামী লীগ তাদের জাতশত্রু, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার করে না, ততক্ষণে আবার বিএনপি এরই মধ্যে তাদের কিন্তু প্রতিপক্ষ হয়ে গেছে। কিন্তু আদতে আমি মনে করি প্রতিপক্ষ নয়। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছাত্ররা তো এখন আসলে একটা বড় স্টেক হোল্ডার আমাদের রাজনৈতিক অবস্থার, এবং তারা আসলে কোন রাজনৈতিক দলের সুরে কথা বলছেন বা তাদের কথা কার পক্ষে যাচ্ছে, এটা একটা বড় ইস্যু তৈরি হয় আমাদের রাজনৈতিক অবস্থায়। আপনি তাদের অবস্থান বা প্রেশার গ্রুপ হিসেবে তাদের কার্যক্রমকে কিভাবে দেখছেন? মোস্তফা কামাল ভাইয়ের একটি কথা যদি আমি একটু পুনরায় উল্লেখ করি তাহলে আপনি আরও স্পষ্ট হয়ে যাবে। দেখুন, উনি 2টা উদাহরণ দিয়েছে, শ্রীলঙ্কা এবং তিউনিসিয়ায়। বিপ্লব হয়েছে,
বা অভ্যুত্থান হয়েছে তারা কিন্তু ঘরে ফিরে গেছে। কিন্তু বাংলাদেশের সিনারিওটা কিন্তু আলাদা, যে যারা বিপ্লব করেছে তারাই কিন্তু ক্ষমতার অংশীদার হয়েছে। দুটো উদাহরণ আমি দিতে পারি। যেমন আমরা 70 সালে যদি আপনি বিশ্লেষণ করেন, আমার চেয়ে কামাল ভাই, আমাদের চেয়ে বয়সে বড় কামাল ভাই বলতে পারবে, তখন কিন্তু যারা ছাত্র সংগ্রাম পরিষদ রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে সেদিন কিন্তু তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, ইশতেহার ঘোষণা করেছিলেন, কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, কি পতাকা হবে তারা ঠিক করে দিয়েছিলেন। কিন্তু দেখবেন স্বাধীনতার পর কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতা যায়নি, তারা কিন্তু তার নিজস্ব ভুবনে ফিরে গেছে। ঠিক 90 যদি আপনি দেখেন, সেদিন আমানুল্লাহ আমানরা কিন্তু সেদিন ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। 90-এর পর কিন্তু তারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় ভাগ নেয়নি, তারা ফিরে গেছে, তারা কিন্তু এখনও নন্দিত। কিন্তু এবার কিন্তু আমি মনে করি এই অভ্যুত্থানের ছাত্ররা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। একদিকে তারা অভ্যুত্থানে যেমন সফল হয়েছে, পাশাপাশি কিন্তু রাষ্ট্র যে মেরামত, এই মেরামতের দায়িত্ব তারা নিয়েছে। যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ না করতেন তাহলে কিন্তু এই চ্যালেঞ্জের মুখে তাদের পড়ার কোনো সুযোগ ছিল না। যার কারণে আপনি এই যে আপনি বলছেন পক্ষ বিপক্ষ, এটা সৃষ্টির জন্য কিন্তু তারাই দায়ী। কারণ তাদের এই ভূমিকায় আসার তাদের কোনো প্রয়োজন ছিল না। একটা প্রেশার গ্রুপ হিসাবে বাইরে বসে তারা কিন্তু কাজ করে কি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছানো দরকার সেইটা পৌঁছানোর জন্য কিন্তু তারা প্রেশার গ্রুপে কাজ করতে পারতো। কিন্তু এখন দায়িত্বটা কিন্তু তারাই কাঁধে নিয়েছে, কারণ 3 জন উপদেষ্টা অলরেডি তাদের এখানে আছে। পাশাপাশি বাইরে যারা আছে, ঠিক আছে, তারা সরকারে গেছে, তারা বিদায় নিয়ে চলে যাবে, এটা একটা ব্যাপার। কিন্তু আপনি দেখবেন এর মধ্যে কিন্তু নানা আমরা শব্দ শুনি, নাগরিক কমিটি, তারা কোনো রাজ্যে কোনো ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হচ্ছে, 31 জানুয়ারি পর্যন্ত একটা কিছু হচ্ছে, অর্থাৎ জনমতে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিচ্ছে তারা। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা ভবিষ্যৎ উইল ডিসাইড। আপনার কি মনে হয় তারা আসলে প্রচলিত ধারার রাজনীতি যেমন বিএনপি জামাত তাদের প্রতি আসলে আস্থা রাখতে পারছেন না? যে ওইটা অন্য জিনিস, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলছি আপনি কিন্তু সেলফ একটা ফিল্ড আপনি ওপেন করতেছেন, একটা পক্ষ, হ্যাঁ একটা পক্ষ। সুতরাং এই দায়িত্ব আপনাকে নিতে হবে। এই দায়িত্ব বিএনপি নেবে না, এই দায়িত্ব আওয়ামী লীগ নেবে না, বা অন্য জামাত অন্য শক্তি নেবে না। আপনি একটা উইন্ডো কিন্তু আলাদা আপনি ওপেন করছেন। সুতরাং আপনাকেই বিবেচনা করতে হবে হোয়াট ইজ দ্য নেক্সট। ক্ষমতায় হলো কারা? ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার। তাদেরকে আপনাকে জনগণের কাছে খোলাসা করতে হবে বা তার পরিষ্কার করতে হবে যে এই সেক্টরে আমরা এই সংস্কার চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে একটা ধীরগতি এবং একটা অস্পষ্টতা চরমভাবে পরিলক্ষিত। সেটা আসলে কেন মোস্তফা কামাল আপনার কি মনে হয়? এবং এই যে লক্ষ্য গণতন্ত্র এবং বৈষম্য মুক্তি, সবারই তো তাই আসলে লক্ষ্য, এই রাস্তায় আসলে সবচেয়ে বড় বাধা কি এখন আমাদের, যেটা আমাদের অতিক্রম করতে হবে? বড় বাধা হচ্ছে অবিশ্বাস, অনাস্থা। অর্থাৎ যে আস্থাটা ছিল 5 আগস্ট পর্যন্ত, যে ধরনের ঐক্য ছিল সেটা 5 আগস্টের পরে নেই। আবার এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, বিএনপি হয়তো পরিষ্কার করে সেটা বলে না, কিন্তু অলরেডি তারা একটা প্রেশার তৈরি করছে। যে প্রেশার তৈরি করার কথা ছিল ছাত্রদের, আবার এরই মধ্যে ছাত্ররা কিন্তু একটা বার্তা দিচ্ছে। এটা অনেকটা কাজা নামাজ পড়ার মতো, যে নামাজ ভণ্ডুল হয়ে গেলে কয়েক ওয়াক্ত পর আবার গিয়ে আগেরটা পড়া। তারা বলছে যে তারা বিপ্লবী সরকার না করে ভুল করেছে, 5 আগস্টে সেটা করা উচিত ছিল। সেটার একটু সংস্কার করে তারা বলছে যে একটা প্রক্লামেশন দরকার ছিল, একটা ঘোষণাপত্র দরকার ছিল। তো তখন করা যায়নি বলে এখন করা যাবে না, ঠিক এরকম নয়, কিন্তু যথা কাজ যথা সময়ে করতে হয়। না করাতে ছাত্রদের মধ্যে এখন 2-3টা ভাগ, তারা সংগঠনও করছে। বিএনপির মধ্যে সেটা একটু ভয় জাগাচ্ছে, বিএনপি সেটাতে একটু বিব্রত। এর মধ্যে তারা বলেছেও যে আরেকটি 111 যেন না হয়, মনে করিয়ে দেওয়া হয়েছে যে আরেকটি -2 চিন্তা যেন না করা হয়। আরেক দফায় বলেছেন যে আমাদেরকে অর্থাৎ বিএনপিকে বাদ দিয়ে যেন কিছু করা না হয়, এটা মহাসচিবের বক্তব্য। অর্থাৎ তাদের মধ্যে দেখেন কিছু সতর্ক বাণী তারা দিচ্ছে। সেটা কেন দিচ্ছে? তাদের ওই ভয় আছে, ওই অভিজ্ঞতাও আছে, কারণ তারা 111-এ ভুক্তভোগী। যে ভোগে বেশি তার যন্ত্রণাও বেশি, তার ভয়ও বেশি। কিন্তু আবার আপনি যদি নৈতিকভাবে দেখেন, ছাত্ররা একটা সংগঠন করতে চাচ্ছে, একটা দল করতে চাচ্ছে, সেটা বিএনপির স্পিরিটের সাথে খুব ভালোভাবে যায়। কারণ বিএনপির অন্যতম বৈশিষ্ট্য বা রূপ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আরও দল আসবে, আরও মত আসবে, ও বহুদল বহুমত, এগুলো তাদের কিন্তু দলীয় আদর্শ। আবার সংস্কার নিয়ে যে কথা হচ্ছে এটাও কিন্তু সাংঘর্ষিক নয়। বিএনপি যে 31 দফা দিয়ে রেখেছে 2022 সালে, আমরা তো সংস্কারে আলাপ করছি এখন, তারা আরও 3 বছর আগে ওটা দিয়ে রেখেছে। এবং বাংলাদেশের ইতিহাসে তাদের ওই সংস্কার প্রস্তাবটা কিন্তু একটা ঘটনা। নানান গুরুত্বপূর্ণ দফা আছে সেখানে, অত্যন্ত চিন্তা ভাবনার খোরাক আছে। অর্থাৎ সংস্কারও সুন্দর জিনিস,
ছাত্ররা এখন বলছে যেটা, তাদের কথায় কিন্তু হেরফের এসেছে। খেয়াল করে দেখুন, শুরুতে কথা ছিল আগে সংস্কার পরে নির্বাচন, অর্থাৎ দুইটা শব্দ, সংস্কার আর নির্বাচন। কিন্তু ছাত্ররা মধ্যবর্তী জায়গায় আরেকটা শব্দ যোগ করেছে, যে সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচার মানে কার বিচার? গণহত্যার বিচার। অপ্রাসঙ্গিক নয়, যৌক্তিক। কিন্তু বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নির্বাচনটাও দীর্ঘায়িত হয়ে যায় কিনা, এই ভয় তাদের মধ্যে কাজ করছে। আবার কাজ করাই স্বাভাবিক, কারণ ছাত্ররা এর মধ্যে যেসব শব্দ বাক্য ব্যবহার করছে অথবা আচরণ করছে, মাঝে মধ্যে বডি ল্যাঙ্গুয়েজও দেখাচ্ছে, যেটা মুখের ভাষার সাথে শরীরের যেই ভাষা দেখাচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করেই বেশি দেখাচ্ছে। তো বিএনপির সেখানে প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক। তো এই ক্ষেত্রে যারা মুরব্বী আর যারা ছোট, তাদের একটা বোঝাপড়ার বিষয় আছে, কেমিস্ট্রি আছে একটা এখানে, যেটা 5 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালোভাবে ছিল। এর পরবর্তীতে যখন এটার গ্যাপ ঘটছে, অবিশ্বাস জমছে, অনাস্থা জমছে, জমতে জমতে এখন সরকারের প্রতিও কিন্তু আমরা হয়তোবা সমালোচনা কম করা ভালো মনে করি এই কঠিন এই সময়ে, তো করি না বলেও কিন্তু একেবারে কম করি না। স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কিছুক্ষণ হয়তো প্রশংসা করি, পরক্ষণে তাদের কয়েকটা ভুল কিন্তু ধরছি, কাঙ্ক্ষিত ছিল না, আবার ভুল যে হচ্ছে সেটাও সঠিক। তো এই ক্ষেত্রে বিএনপিও কিন্তু প্রেশার গ্রুপ হয়ে কাজ করতে পারতো, করছে না। বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি সহযোগিতা কিন্তু ওইভাবে করছে না। কিন্তু এই যে নানা মত, নানা বক্তব্য, তার পাল্টা বক্তব্য, কার মত অনুযায়ী আসলে ভবিষ্যৎ নির্ধারিত হবে, এটা কি আসলে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার বহিঃপ্রকাশ? কি মনে করেন? অনেকটা। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, কিন্তু যাবে একটা আশা আছে, বা পারিপার্শ্বিকতা সেরকমই। তারা দেখছে যে তৈরি করা বিষয়টা হাতছাড়া হয়ে যাওয়ার মতো একটা ভয় তাদের মধ্যে কিন্তু তাড়া করছে। স্বাভাবিক, সেটা অযৌক্তিক নয়। কিন্তু অথবা এমন কথাও বলা হচ্ছে যে ছাত্রদের দলকে হৃষ্টপুষ্ট করার জন্য সময় নেওয়া হচ্ছে কিনা, এটা তাদের ভয় আছে। আবার এরই মধ্যে আর একটা ছোট্ট মাত্রা যোগ হয়েছে, যে 17 বছর বয়সী যারা, তাদেরকেও যেন ভোটার করা হয়। এটার মধ্যে কিন্তু একটা গন্ধ পাচ্ছে বিএনপি, বা আমরাও পাচ্ছি। অর্থাৎ 17 বলতে বাংলাদেশে কিন্তু শিশুও বলা যায়, কিশোরও বলা যায়। তাহলে এদের সমর্থনটা কোন দিকে যাবে, এগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আছে, রাজনৈতিক সমীকরণ আছে। তো বিএনপি স্বাভাবিকভাবে এ নিয়ে একটু ব্যতিব্যস্ত হবে, একটু উতলা হবে, একটু উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। ছাত্রদের পক্ষ থেকে একটা স্লোগান দেওয়া হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিএনপি কি মনে করে যে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং গণতন্ত্রের পথে আরো অনেকখানি? যুদ্ধ কিন্তু অবিরাম, এটা চলবে। এটাকে আপনি কিন্তু এক জায়গায় ফুল স্টপ দিয়ে স্টপ করে দিতে পারবেন না। কারণ মানুষের চিন্তা, চেতনা, চাহিদা, মনোজগতে প্রতিনিয়ত পরিবর্তন করছে। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোই কিন্তু ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো এটা স্থির কোনো বিষয় না, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। প্রতিনিয়ত আমাদের নানা সংকট তৈরি হচ্ছে, সেই সংকট সমাধানের নানা পন্থা আমাদের উদ্ভাবন করতে হচ্ছে, এবং সেটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে। সুতরাং গণতন্ত্র আমি মনে করি এটা চলমান প্রক্রিয়া। আমি মোস্তফা কামাল ভাইয়ের সাথে একটু কিছু জিনিস একটু আমি কাজ করা উচিত। এই যেমন বলা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে বিচার, এখন আপনার জনমতে কি প্রশ্ন, এগুলি কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ আনতে হবে। বিচার কি আপনি জোর করে দেবেন? বিচার তো একটা আইনি প্রক্রিয়া। আপনার তথ্য উপাত্ত প্রমাণ উপস্থাপন করে আপনাকে প্রমাণ করতে হবে আমি অপরাধী কি অপরাধী না। কিন্তু আপনি যদি বলেন এই সময়ের মধ্যে বিচার করে দিতে হবে, তাহলে সেটা কি ন্যায় বিচার হবে? আমরা চাই না ডক্টর ইউনূস ব্যর্থ হোক। মানে ইউনূস তো একা না, ইউনূস মানে বাংলাদেশ, কারণ সকলের একটা সম্মিলিত প্রতিনিধিত্বকারী সরকার। সুতরাং তাকে ব্যর্থ হলে কিন্তু সবাই ব্যর্থ হয়ে যাবে। এটা এই সেন্সটুকু তো রাজনৈতিক দলগুলি বা সামাজিক শক্তির আছে। কিন্তু সেক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যে এটা পরবর্তী জীবনে প্রশ্ন তুলতে পারে। আচ্ছা, এই যে অসহনশীলতা, এই যে একটা অস্থির পরিবেশ, এটা থেকে দূর করার জন্য সবচেয়ে বড় দায়টা কাকে নিতে হবে এবং কোন উপায়ে আগাতে হবে? এটা দায়টা নিতে হবে তো বর্তমান যারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাদেরকে। একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পরে কিন্তু এদের যে কাজকর্মগুলি, এটাকে বৈধতা কে দেবে? এটা বৈধতা দেবে নেক্সট জনগণের ভোটে যে পার্লামেন্ট নির্বাচিত হবে তারা দেবে তো। সুতরাং আপনাকে ইউনূস সরকার, আমরা বারবার স্টার্টিং থেকে আমরা বলে আসছি, এই সরকারের সংস্কার বলেন, রাষ্ট্র পরিচালনা করেন, পাশাপাশি আরেকটি কাজ তাদের করতে হবে, রাজনৈতিক দলগুলিকে আস্থায় রাখতে হবে। আস্থা অর্জন না, রাখতে হবে। আপনার কথাটা কিন্তু রাখতে হবে, কারণ এই রাজনৈতিক দলগুলি আগামী দিনে নির্বাচনের মাধ্যমে
রাষ্ট্রীয় কারা ক্ষমতা যাবে সেটা নির্ধারণ করবে। আপনি এখন যতই সংস্কার, কামাল ভাই বললো একটা সংস্কার, আপনি বললেন একটা সংস্কার, আমি বললাম একটা সংস্কার, অথবা অন্য তৃতীয় পক্ষ একটা বললো, কিন্তু এই সংস্কারের বৈধতা দেবে কে? নেক্সট পার্লামেন্ট। সুতরাং আমি মনে করি আপনি যে কথা বলছেন দূরত্ব অথবা ধোঁয়াশা অথবা দর কষাকষির কোনো সুযোগ নাই। এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের রাজনীতির দলগুলোকে আস্থায় রেখেই তার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে বিতর্ক করলে সেটা কিন্তু আগামী দিনে আমাদের গণতন্ত্রের জন্য একটা বিরাট ঝুঁকি হয়ে দাঁড়াবে। বিএনপি, কামাল ভাই চমৎকারভাবে বলেছে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, যে কোনো রাজনৈতিক দল হবে আমরা স্বাগত জানাই। কিন্তু যদি জনমতে এই ধরনের কোনো ধারণা জন্মায় যে এটা কারো পৃষ্ঠপোষকতা এটা হচ্ছে, এটাকে কেউ হৃষ্টপুষ্ট করার জন্য যত পরিমাণ খাদ্য দরকার সেটা সরবরাহ করছে, তাহলে কিন্তু জনমতে একটা নেগেটিভ মেসেজ যাবে। আমাদের আসলে মুক্তির পথটা কি, ঐক্যের পথটা কি? প্রথমত শুকরিয়া আদায় করা, সন্তুষ্টি যেটাকে আমরা বলি। যদি 5 আগস্টের ওই ঘটনা না ঘটতো, কাদের উসিলায় ঘটেছে? অনেকের উসিলা ছিল, এখানে অনেকের সম্পৃক্ততা ছিল, কিন্তু মোটা দাগে যে দুটা মহল, একটা হচ্ছে আমাদের শিশু কিশোর তথা ছাত্ররা, তাদের যে ঐতিহাসিক ভূমিকা সেটাকে স্বীকার করেই নিতে হবে। কিন্তু আমরা ওই জায়গায় কার ভূমিকা কম কার বেশি ছিল, কে 3 তারিখ থেকে ছিল, কে 4 তারিখ রাত পর্যন্ত ঘুমিয়েছিল, কে 5 তারিখ সকালে এসে মাঠে নেমেছে, অবান্তর প্রশ্ন নিয়ে আসছি। আরেকটা জায়গা যেটা আমাদের আলোচনায় কোথাও ওইভাবে আসছে না, আরেকটি ঐতিহাসিক ভূমিকা যেটা বাংলার ইতিহাসে অনেক দিন আলোচিত হবে, বিশ্লেষণ হবে, অথবা অনেক গবেষণাও হবে, সেনাবাহিনীর ভূমিকা। আমরা বিভিন্ন মহলকে বিভিন্ন সম্বোধনে সম্বর্ধিত করি। আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আমরা একটু আদর সোহাগ করে বলি জাতির বিবেক। তার অর্থ কিন্তু এটা নয় যে বিবেক শুধু আমারে আছে বা আমরা যারা সাংবাদিক তাদেরই আছে আর কারো নাই। শিক্ষক বলতে আমরা সম্মান করে বলি জাতি গঠনের কারিগর। লয়ার বলতে আমরা বুঝি লার্নেড। শব্দগুলো আমরা সম্বোধন করি, কিন্তু আমরা গত 15 বছরে যার যার জায়গা থেকে এইসব শব্দের অর্থ, গুরুত্ব, মর্ম বরবাদ করে দিয়েছি। সেনাবাহিনীকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। এই দেশপ্রেমিক এই বিশেষণের মর্যাদা তারা 5 আগস্ট কিন্তু শুধু পুনরুদ্ধার নয়, একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মাথায় কিন্তু ওইটাও রাখতে হবে। ব্যাপক সংঘাত সংঘর্ষের হাত থেকে দেশকে রক্ষা করেছে, অত্যন্ত স্মুথলি রক্ষা করেছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। ছাত্রদের জীবন রক্ষা হয়েছে। 5 তারিখ একটু এদিক সেদিক হলেই কিন্তু আজকে যেই ছাত্র যারা বিভিন্ন দল করবে বলছে তারা হয়তো দুনিয়াতেও থাকতো না। বিএনপি মোশাররফ ভাই টকশো করছেন আমার সাথে, হয়তো একটু অসুস্থ, আজকে সূক্ষ্ম সূক্ষ্ম কাশি আসছে। যদি 5 আগস্ট ব্যর্থ হতো, এই কাশি না অন্য কিছুতেও কুলাতো না, হয়তো বা ঠিকানা হতো এখন কারাগারেও না। কারাগারে থাকলেও যারা কারাগারে ছিলেন বিএনপির, তারাও সারাক্ষণ আতঙ্কে ছিলেন যে তাদেরকে হত্যা করা হতে পারে কারাগারে, এরকম আতঙ্কও ছিল। তো ওই জায়গা থেকে যে আমরা একটা ভালো জায়গায় এসেছি, এই ক্ষেত্রে সন্তুষ্টি বলেন আর ধর্মীয় পরিভাষায় শুকরিয়া বলেন, ওই জায়গাটাতেও কিন্তু আমরা নেই, কোনো পক্ষই নেই। বরং কার ভূমিকা বেশি, কার কম, কার বেশি, এসব নিয়ে একটা বাহাস। তো এই বাহাস কিন্তু কারো না কারো জন্য মজাদার হচ্ছে, অপেক্ষা করছে যে এই বুঝে একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনি দেখেন এখনও শেখ হাসিনা যেদিন বললেন যে চট করে চলে আসবো, তারপর দিন কিন্তু আবার তারা ঐক্যবদ্ধ হয়ে গেছেন সবাই। উনি আসেন নাই, শুধু বলছেন চট করে চলে আসবেন। তো যদি হুট করে ওদেরই কেউ আবার একটু রাস্তায় ঘোরাফেরা করে, শুধু যদি ঘোষণা দেয় যে আগামীকাল 32 নম্বরে একটা জমায়েত আছে, আসলে দুজনও হবে না মানুষ, কিন্তু দেখবেন তাদের মধ্যে অনৈক্য থাকবে না, আবার তারা এক হয়ে জাতীয় সঙ্গীত গাইবেন, কেউ কারো বিরোধিতা করবেন না। অর্থাৎ তারা তাদের ওই 5 আগস্ট পূর্ববর্তী 15 বছর 7 মাসের যন্ত্রণা বোধহয় 5 মাসেই ভুলে গেছেন। আমরা আনন্দ করতে করতে অনেক সময় ভুলে যাই যে কী নিয়ে আনন্দটা করছি, কে বেশি আনন্দ করছি, কিন্তু কোন উপলক্ষে আনন্দটা ওইটা কিন্তু ভুলে যাই। গত কয়েক মাসে আমরা দেখছি যে 5 আগস্ট কীভাবে অর্জন হলো, কার কি অবদান, এটা অনেকেই দিব্যি ভুলে গেছেন। গত কয়েকদিন মোশাররফ ভাইও নিশ্চয় কয়েকটা দাওয়াত খেয়েছেন, আমিও কয়েকটা খেয়েছি। প্রচুর বিয়ে শাদী হচ্ছে বিএনপি নেতাকর্মীদের, ছেলেদের, মেয়েদের। 15 বছর 7 মাস, কেউ কেউ এত বয়স হয়ে গেছে বিয়ের বয়সে শেষ হয়ে যাচ্ছিল, ছেলে মেয়েদের সাথে দেখা নাই, ঘর সংসারে যাতায়াত নাই। ওই জায়গার থেকে তারা উতরে উঠেছেন। শীতের কারণে বিয়ে হচ্ছে তা না, এবার সুযোগ পেয়েছেন। তো সেই কঠিন দিন থেকে
এরকম একটা কোমল কুসুম পরিবেশ পেয়েছেন, ওই সুক্রিয়াটা তাদের মধ্যে কিন্তু ওই অর্থে নাই। একটা জেনারেশনাল গ্যাপ মনে হয় আবার জি, ধরা একটা পড়ছে, ব্যাপক যেটা গ্যাপ 5 আগস্ট আগে এখানে ছিল না। সঠিক জায়গায় আমাদের ধরেছেন, একটা ব্যাপক একটা গ্যাপ এই জায়গাতে আমরা কাজ করতে পারিনি, পারছি কারণ না। তারুণ্যের একটা আকাঙ্ক্ষা তো এই জি। আন্দোলনে একটা ব্যাপক ভূমিকা ব্যাপক। পালন করেছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই একতার সুরে শেষ করতে চাই প্রিয় দর্শক, আপনাদের কাছে বিদায় নিতে চাই। একতাই আমাদের শক্তি। বাংলাদেশের সমস্ত ক্রাইসিস বলেন, সমস্ত সংকট আমরা এই একতা দিয়ে জয় করেছি। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর এই বিশাল গণ আন্দোলন। একতাটি আমাদের থাকুক এবং বাংলাদেশের ভালো আমরা সকলে চাই, সেই বিশ্বাসটি আমরা যেন করি। বাংলাদেশি হয়ে আমাদের রাজনীতি বলেন, আমাদের সকল কার্যক্রম বলেন, সেটি যাতে পরিচালিত হয়, এই আশা প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।